বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। কবিগুরুকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই আলোচনা, যে আলোচনার মূল বিষয় যে সুপ্রিম কোর্টে কি করে 5250 জন অবৈধ যে চাকরি হয়েছে, অযোগ্য যাদের চাকরি হয়েছে, সেটা বদলে গিয়ে 8861 জন হয়ে গেল। কোন জাদু বলে 5250 অযোগ্য শিক্ষকের সংখ্যা বদলে হলো 8861? এসএসসির যে চেয়ারম্যান, তার কাছে কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো ব্যাখ্যা নেই। আগামী 15 জুলাই পর্যন্ত স্বস্তি, 16 জুলাই এই শুনানি, ফের মামলা শুরু হবে। এখন প্রশ্ন হলো যে সেই দিন, অর্থাৎ সেই দিন যোগ্যদের তালিকা প্রমাণ সহ প্রকাশ করবে এসএসসি। তাহলে হাইকোর্টে এতবার যখন এসএসসি কে হাইকোর্ট বারবার যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল, জমা দিতে বলেছিল, তারা কেন দেয়নি? কোন জাদু বলে তারা দেয়নি? প্রশ্ন কিন্তু এখানেই। এসএসসি ইতিমধ্যে 5250 জনের মধ্যে 8000 নিয়োগের কথা বলেছিল, বেআইনি নিয়োগের কথা বলেছিল 5250 জন। 2016 সালে সেই বেআইনি নিয়োগ হয়েছে 8861। 2016 সালে বেআইনি নিয়োগ নিয়ে এসএসসির কাছ থেকে অযোগ্যদের তালিকা না পেয়ে সেবারে গোটা প্যানেলটাই বাতিল করে দিতে বাধ্য হয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি, রাজ্য সরকার এবং চাকরিহারা শিক্ষকরা। এখন যারা চাকরিহারা শিক্ষক, তাদের বক্তব্য যে থাকার কথা তাদের ক্লাসরুমে, তারা থাকছেন এখন কোর্টরুমে। তাদের কারো কারো বক্তব্য, এবং অনেকেরই বক্তব্য যে এসএসসি যে কথাটা গত সোমবার দিন সুপ্রিম কোর্টে বলল, সেটা যদি হাইকোর্টে বলতো তাহলে তো অযোগ্যদের তালিকা দিতে পারতো, তাহলে তো আর সুপ্রিম কোর্টে যেতে হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে এসএসসি বলেছে যে তাদের কাছে সব ওএমআর শিট নেই, কিন্তু তাহলে কি করে এই যোগ্য অযোগ্য তাদের ফারাক করবে? এখন সেটা তোর জন্য 16 জুলাই পর্যন্ত তো অপেক্ষা করতে হলো। কিন্তু প্রশ্ন হলো, এই ভোটের মুখে এইটা নিয়ে যে শাসক বিরোধীদের যে তরজা, সেই শাসক বিরোধীদের তরজায় যারা প্রকৃত যোগ্য শিক্ষক, তারা কিন্তু এখনো শঙ্কায় রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাইকোর্টে নির্দেশ বা হাইকোর্টের রায় দিয়েছিল, সমস্ত নিয়োগ বাতিল করেছিল, তার পরের দিন তিনি বিভিন্ন সভায় বলতে শুরু করেছিলেন যে হাইকোর্টকে বিধে বিজেপির কোর্ট বিচারকদের তিনি কাঠগড়ায় তুলেছিলেন। এই নিয়োগ সংক্রান্ত যে নির্দেশ হাইকোর্টের, তা তিনি মানেন না, এসব কথা বলেছিলেন। কিন্তু তিনি একবারও বলছেন না যে অযোগ্য যারা, তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, যোগ্য যারা তারা চাকরি পাবে। এখন এসএসসি বাধ্য হয়ে যখন এই কথাটা বলছে যে 5250-এরটা 8861 হয়ে গেল, এবং সেটা সিবিআই এর যে সঙ্গে থেকে, তো সেখানে এখন তো মুখ্যমন্ত্রী বলছেন না যে সুপ্রিম কোর্টের যে রায়টা বা সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে, তাতে তো সেখানকার বিচারপতিদের কাঠগড়ায় তুলছেন না, এবং বরং তিনি বলছেন সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি। অর্থাৎ সুপ্রিম কোর্ট ন্যায় দিয়েছে। তাহলে প্রশ্ন হলো যে আপনি কেন এসএসসি কে এতদিন ধরে হাইকোর্টে এই যে যোগ্য অযোগ্যদের তালিকা দিতে বলেননি, এবং এখন আপনি বলছেন মানসিকভাবে আপনি তৃপ্ত? শিক্ষক সমাজকে আমার অভিনন্দন, এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আন্তরিক শ্রদ্ধা।
মানে আপনি এই রায়ে খুশি হলেন, অর্থাৎ ভোটের মুখে যে বিপর্যয়টা আসছিল সেই বিপর্যয়টা আপাতত তো ঠেকানো গেছে, তাই জন্য আপনার স্বস্তি। অন্যদিকে বিরোধী দল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তার বক্তব্য হচ্ছে যে অযোগ্যদের জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভাকে জেলে পোড়া হবে, তাই এই আদেশকে স্বাগত জানাচ্ছি। অর্থাৎ 5,250 হয়ে গেল 8,861। সিবিআই তদন্ত বহাল রয়েছে, কিন্তু সিবিআই কাউকে নিজেদের হেফাজতে নিতে পারবে না, যেহেতু ভোট। আমরা যদি মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে দেখি, 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া যে বাতিল করা হয়েছে, বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, ফলে চাকরি যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের রায়ে কাজ খোয়ানো 25,753 জনের, এবং এই জন্য 16ই জুলাই চূড়ান্ত শুনানি, এবং শেষ বিচারে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি খারিজ হবে এবং সেই সঙ্গে টাকাও ফেরত দিতে হবে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কিনা, আর করা গেলে তা কিভাবে করা যায় তাও খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের অতিরিক্ত পদ বা সুপার নিউমেরি পোস্ট তৈরির যে সিদ্ধান্ত, তাতে সিবিআই তদন্তের নির্দেশে আপাতত স্থগিতাদেশ রয়েছে। তবে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত চালাবে, আর এই সিবিআই তদন্ত চালানোতেই কিন্তু 8,861 হয়ে গেল 5,250। অর্থাৎ এখন এসএসসি তাহলে এতদিন ধরে কোথাও কোনো জিনিস হয়তো লুকিয়ে রেখেছিল, সেটাই বোঝা যাচ্ছে। এবং মাননীয় যে বিচারপতি, 3জন বিচারপতি, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র, 3জনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বেশ কিছু কড়া প্রশ্ন শুনিয়েছে। তার মধ্যে যেমন, কেন ও এমআরসিট সংক্রান্ত একটি বেসরকারি সংস্থা নাইসার হাত থেকে অন্য একটি বেসরকারি সংস্থা তার ডেটা স্ক্যানটেকের হাতে চলে গেল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন, এবং যে প্রশ্নটা কিন্তু হাইকোর্টে তুলেছে। অর্থাৎ এই প্রশ্নের যেটা হাইকোর্টে বলা হয়েছিল, সেই একই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টেও করা হয়েছে। কেনই বা ও ওএমআরসি সংক্রান্ত নথি নষ্ট করে ফেলা হলো, এটাও কিন্তু হাইকোর্টের প্রশ্ন ছিল। সুপ্রিম কোর্টও কিন্তু একই প্রশ্ন করেছে। পরীক্ষায় গোপনীয়তা রক্ষায় উত্তরপত্রের গোপনীয়তা রক্ষায় এসএসসির দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে, এটাও একই একই হাইকোর্টে বলেছিল। অর্থাৎ হাইকোর্টের যে জাজমেন্ট গুলো, সেই জাজমেন্ট গুলো কিন্তু সুপ্রিম কোর্ট বজায় রেখেছে। শুধুমাত্র নির্বাচনের জন্য কি স্বস্তি, এছাড়া বলছে 2016 সালের যে নিয়োগ প্যানেল নিয়ে প্রশ্ন, সেই প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে কেন সুপার নিউমারিক পোস্ট তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, এটাও কিন্তু প্রশ্ন তুলেছে। এবং এই যে সুপার নিউমারিক পোস্ট তোলার পেছনে যে অযোগ্যদের চাকরিতে বহাল রাখার যে একটা সূক্ষ্ম চিন্তা ভাবনা ছিল বা সিদ্ধান্ত ছিল, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ পাচ্ছে, এবং সেটা কিন্তু হাইকোর্টেও বলা হয়েছে। অর্থাৎ যদি আমরা, মুখ্যমন্ত্রী এতদিন ধরে যে বিচারালয়কে বলেছেন বিজেপির বিচারালয়, বিরোধীদের মানে কেন্দ্রীয় সরকারের বিচারালয়, মোদীকে কাঠগড়ায় তুলেছেন, বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন, সেই মুখ্যমন্ত্রী স্বস্তি প্রকাশ করছেন শুধুমাত্র এই 16ই জুলাই পর্যন্ত, কারণ তখন তো ভোট মিটে যাবে, তারপরে যা হবে তখন দেখা যাবে। আপাতত তো স্বস্তি, তাই কি? প্রধান বিচারপতি এই পুরো যে বিষয়টা, তার মধ্যে তার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যে পর্যবেক্ষণ জানিয়েছেন, তাতে সরকারি চাকরি এমনিতে দুর্লভ, তার মূল্য মানুষের কাছে অনেক, কারণ মানুষ সরকারি চাকরিকে সামাজিক উন্নতির পথ হিসাবে দেখেন। সেই সরকারি নিয়োগে যদি এমন অনিয়ম হয়, তাহলে মানুষের আস্থায় তো চলে যাবে। এটা সিস্টেমিক ফ্রড, কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে এই যে বারবার বলা হচ্ছিল না, একটা মানে এই যে এটা দুর্নীতিটা হয়েছে, একটা পরিকল্পিত দুর্নীতি, এই সিস্টেমিক ফ্রড কথাটার মধ্যে দিয়েই কিন্তু বিচারপতি DY চন্দ্রচূড়, প্রধান বিচারপতি, তার পর্যবেক্ষণে এই কথাটাই উঠে আসছে। যদি সরকারি নিয়োগও কালিমালিপ্ত হয়, তাহলে আর গোটা ব্যবস্থায় কি পড়ে থাকবে? মানুষ যদি আস্থা হারায়, কিভাবে তার মোকাবিলা করবেন?
তাহলে বোঝা গেল যে একদিকে সুপ্রিম কোর্ট যে যে বিষয়গুলো পর্যবেক্ষণে রেখেছে, এই পর্যবেক্ষণ কিন্তু হাইকোর্টেরও ছিল। শুধুমাত্র দুটি বিষয়, যে চাকরি বহাল রাখা হয়েছে এবং যারা অযোগ্য তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে, সেই মুচলেকাও দিতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। তাহলে বোঝা গেল আপাতত স্বস্তি পেলেও সরকার পক্ষ বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাইকোর্টের রায়কে বিচার ব্যবস্থার কে এক পক্ষ বলে তুলোধনা করেছিলেন এবং তিনি বিচার ব্যবস্থার এই সিদ্ধান্তকে মানেন না, এই রায়কে মানেন না বলেছিলেন, সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও বলেনি যে হাইকোর্টের যে সমস্ত পর্যবেক্ষণ সবকটা ভুল। যদি এসএসসি এই যোগ্য অযোগ্যদের তালিকা দিয়ে দিত, তাহলে তো পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার কোনো প্রশ্নই ছিল না। তাই আপাতত স্বস্তি মিলল, নজর 16ই জুলাইয়ের দিকে। আমরাও সেদিকেই নজর রাখবো যে সত্যি সত্যি যোগ্য এবং অযোগ্য এই যে দুটো ভাগ, তাদের মধ্যে অযোগ্যদের সরিয়ে যোগ্যরা সত্যি চাকরি পায় কিনা। আর এই যে অযোগ্য যারা বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে, বিভিন্ন রকম টাকা পয়সা দিয়ে যে অভিযোগ উঠছে, তাদের মধ্যে যদি একটা অংশ, খুব বেশি নয়, যদি এখন যা দেখা যাচ্ছে 8,861 অনিয়ম হয়েছে, এই 8,861 অর্থাৎ তার যদি 10% বেরিয়ে আসে তারা কে কত টাকা দিয়েছে, তাহলে এই বাংলার রাজনৈতিক পরিবেশ কোন খাতে বইবে সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।